কালকে রাত্রেও দই বসিয়েছিলাম। এখন সবসময় বাটি ভরে ভরে দই রাখছি, গরমকাল তো দইটা লাগছে। এই দেখো কত সুন্দর দই বসেছে, একদম সমান। চলো ফ্রিজে রেখে দিই। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 12ই মে, সোমবার। বাজে এখন ওই সকাল 8টা সাড়ে 8টার মতো। সকালের বাসি কাজকর্ম সেরে টুকটাক ঘরদোর পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। এবার চা নিয়ে বসলাম, একটু বাইরের প্রকৃতি দেখতে দেখতে চা খাচ্ছি। আর ভাবছি ওরে বাবারে আজকে আবার গরম পড়বে, সেই গরমের মধ্যে কাজকর্ম রান্নাবান্না, বাপরে বাপ। কিন্তু ভেবে লাভ নেই, যখন যেরকম তখন সেরকম মানিয়ে নিতেই হবে। যাই হোক, তো 2-3 দিন ধরে ফার্নিচারগুলো না ঠিক ঝাড়পোছ করা হচ্ছিল না, কারণ আমি অনেক রাত করেই শুচ্ছিলাম এই খবর দেখে দেখে। জানো তো, এই খবর হচ্ছে আমার কাল, না হলে রাত্রেবেলা কিন্তু আমার এডিটটা হয়ে যায়। তো এই খবরের চক্করে পড়ে আর আমার এডিট হচ্ছিল না, তাই জন্য সকালবেলা এডিট করতে হচ্ছিল। আর ঘরের কাজকর্মগুলো আমার সকালবেলা বানচাল হচ্ছিল। তো না, এবার থেকে আর বাতিল করেছি যে না, আর ওই সব দিকে ঝোঁক দেবো না, যা হচ্ছে হোক, আমার কাজ আমাদের করতেই হবে। যাদের বাইরে কাজ করা তাদের করতেই হবে, যাদের ঘরে কাজ করা তাদের করতেই হবে। যাই হোক, পৃথিবী উল্টে যাক, কাজ করেই খেতে হবে। তো যাই হোক, আজকে ফার্নিচারগুলো একটু ঝাড়পোছ করবো। বেশ ভালো ওপর থেকে ধুলো পড়েছে, তো এই যে ডাস্টারটা দিয়ে ঝেড়ে দিলেই হয়ে যায়। ওই মাঝে মাঝে একটু কলিন দিয়ে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয়, না হলে আলগা ধুলোগুলো না এই ডাস্টারটা দিয়ে ঝাড়লে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। আর আমারও বেশ তাড়াতাড়ি হয়। আর কোনা খামচিগুলো যেখানে হাত ঢোকে না, সেগুলো এই ডাস্টারটা দিয়ে বেশ ভালো পরিষ্কার হয়েও যায়। আর কেউ দেখে চট করে বুঝবেও না যে আমি কাপড় দিয়ে পরিষ্কার করিনি কি কোনো রকম ডাস্টিং করেছি, তা নয়, একদম ভালো পরিষ্কার হয়। প্রথমে ডাইনিং রুমটাই ধরলাম, কারণ এখানেই না ফার্নিচার বেশি, এখানেই পরিষ্কার করার জিনিসপত্র বেশি। তো এই ঘরটা করতেই সময় লাগে। আর ওই টিভির ঘরটাতে তো কিছুই নেই, একটা ঢালা ওয়ার্ড্রপ, ওটা একটু ঝেড়ে দিলেই হয়ে যায়, আর টিভিটা রয়েছে, ব্যাস, আর কিছু পরিষ্কার করার নেই। আর এই ঘরে ওই ড্রেসিং টেবিলটা, শোকেসটা, আলমারিটা এগুলো আছে, ওগুলোও আমার কোনো চাপ লাগে না। আমার বেশি চাপ লাগে হচ্ছে এই রুমটা। এখানে তো ডাইনিং টেবিলগুলোর উপরেও পুরো ধুলো পড়ে থাকে। আর ডাইনিং টেবিলটা ওই পিউ পলিশ, তো এখনকার নতুন আধুনিক পলিশ, তো এটা খুব ভালো, একটু ঝাললেই পুরো ধুলো পড়ে যায়। আর আগের যে পলিশগুলো হয়, যেরকম আমার খাটগুলো রয়েছে, আমার সোফাটা রয়েছে, ওগুলো না একটু ভালো করে করতে হয়, নাহলে ধুলো সরতে চায় না। কিন্তু এই ডাইনিং টেবিলটা খুব ভালো। এই পালিশগুলো যদি আগে থাকতো, তাহলে আমার খাট, সোফা এগুলোও আমার সবই এই পালিশই হতো। আর দেখতেও বেশ গর্জাস লাগে, একদম চকচক করে, বেশ সুন্দর লাগে দেখতে। সোফার পাশে এই ডাইনিং টেবিল কিছুই না, ডাইনিং টেবিলের পাশে এই সোফা খাট কিছুই না। আমরা যখন ডাইনিং টেবিল বানাতে দিতে গিয়েছিলাম, তখন যার কাছে আমরা সোফা বানিয়েছি তার কাছেই ডাইনিং টেবিল বানিয়েছি। তো তখন উনি বলেছিলেন, দেখুন সোফাটা কিন্তু ডাইনিং টেবিলের সাথে তুলনা করলে চলবে না। হয়তো ভেবেছে যে আমরা যদি বলি এ বাবা ডাইনিং টেবিলটা এত সুন্দর হয়েছে, তাহলে সোফার পালিশটা এরকম কেন ম্যারমেরে। এই জন্য উনি আগে থাকতেই বলে দিয়েছে এটা কিন্তু আধুনিক পালিশ, ওই পিউ পলিশ যেটাকে বলে। কাজে এটা একটু চকচকেই হয়, আর পরিষ্কার করতেও সুবিধা, আর দেখতেও ভালো লাগে। কিন্তু সোফা টোফাগুলো এগুলো আগের, তখন ওই পিউ পলিশ এখনও ওনার ওখানে তখনও ওঠেনি, তাই জন্য করতে পারেনি। বললাম ঠিক আছে। তো এই তো মোটামুটি সব কিছু হলো। এই রুমটা এখানেই এখন লাস্ট, ডাইনিং টেবিলটা করলেই পরিষ্কার হয়ে যাবে। তারপরে চলে যাব তাতানের রুমে। এইখানে ওর যে পড়ার টেবিলটা, ও কি বলবো, ওকে বলে বলে ও করে, কিন্তু কি বলতো, তাড়াহুড়োর সময় না মনে করে পড়তে যাবে কিংবা পড়তে বসবে, ওই তাড়াহুড়োর সময় কি করে, যেখানে বই খাতা থাকে সেখান থেকে নামিয়ে টেবিলটার ওপর রেখে আবার যে তুলে দেবে, সেইটা আর করা হয় না। ওই টেবিল এত নোংরা হয়ে পড়ে থাকে। আর সাইডে যে ওই পেনদানি, তারপর পেপার ওয়েট এগুলো থাকে, তো ওগুলো না ধুলো পড়ে গেছে। আর ওকে দিয়ে ঝাড়তে বলবো ও সেই সারা দিন রাত হাঁচি করতে থাকবে, 14টা রুমাল ভরাবে। এই জন্য আর ওকে করতেও বলি না। ওর মতো আগে আমি এরকম ছিলাম, জানো তো। এখন তো এই যে ঝাড়পোছ করছি, কিচ্ছু হয়নি। আজকে যে এত ধুলো ঝাড়লাম, আমার একটা হাঁচিও হয়নি। জানি না, আবার হয়তো বয়সকালে হবে।
তাতানের বয়সে না ছোট থেকে আমি প্রচণ্ড ভুগেছি ঠান্ডায়, সর্দি, কাশিতে, হাঁচিতে। মানে আমারও তাতানের মতো এরকম সারাক্ষণ আমার হাতে রুমাল থাকতো। একটুখানি সিজন চেঞ্জ হবে, একটুখানি ধুলো ঠুলো হবে, আমার ঠাকুমা যখন সন্ধে দিত, আমার ঠাকুমাকে বলতাম আমি যেখানে থাকবো, আমার বাবুরও বলা ছিল মনা যেই ঘরে থাকবে সেই ঘরে ধূপ দেখাবে না। মানে ধুনো আগে তো, এখন তো ধূপকাঠি দেখায়, কিন্তু আগে তো সেই নারকেলের ছোবড়ার মধ্যে ধুনো দিয়ে ধরানো হতো। তো আমার জন্যই না সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু আমার কষ্ট হয়। তারপর থেকে শুধু ধূপকাঠি ধরানো হতো, সেটাও আমি যেই ঘরে থাকতাম সেই ঘরে দেখাতো না, যেহেতু আমার প্রবলেম হয়। তো তারপরে জানি না কি করে বিয়ে হওয়ার পরেও ছিল, তাতান হওয়ার পর থেকে এই ব্যাপারটা আমার পুরো ভ্যানিশ হয়ে গেল। এটা কি ভগবানের সৃষ্টি নাকি বলবো না, জানে ভগবান যে এখন যদি আমি এরকম আতসী থাকি তাহলে আমি মেয়েকে মানুষ করতে পারবো না, মেয়ে সামলাবো না, আমি নিজেকে নিজে সামলাবো। পুরো গায়েব হয়ে গেছে। এখনও পর্যন্ত ঠাকুর করুক সেই প্রবলেমটা আমার নেই। এই যে রান্না করতে করতে ঘেমে যাচ্ছি, আবার একটু এসি রুমে যাচ্ছি, হাওয়া খাচ্ছি, ঠান্ডাই করছি, আগে এরকম হলে ওরে বাপরে। কিন্তু এখন ঠাকুর করুক কিচ্ছু হয় না, কোনো প্রবলেম হয় না। তবে হ্যাঁ, যেদিনকে একটু ঘর ঠর ঝাড় দেওয়ার কিন্তু কিংবা বেশি পরিমাণে ধুলো ঝাড়ার থাকে তখন একটু সামান্য প্রবলেম হয়, কিন্তু কিছুক্ষণের জন্য, তারপর ঠিক হয়ে যায়। যাই হোক, ওদিকে ডাস্টিংয়ের কাজ পুরো কমপ্লিট করে এদিকে আবার ইন্দ্র ঢুকলো খানিকক্ষণ পরে। ও আজকেও কিচ্ছু খায়নি, বললো বাইরের খাবার আর খেতে ইচ্ছা করছে না গরমের মধ্যে। কালকে তো ছাতু দিয়েছি, আজকে আমাকে বলে একটু মুড়ি চানাচুর আর শশা দাও। তো ওই মুড়ি চানাচুর, ঝুড়ি ভাজা, গাঠিয়া, সর্ষের তেল দিয়ে একটু মুড়ি মেখে দিলাম, আর একটা শশা কেটে দিলাম বিট নুন দিয়ে, ওটাই ও খাচ্ছে। খেয়ে দিয়ে ও স্নান টান করে এখন এসি রুমে ঢুকে যাবে একদম টানা, দুপুরবেলা আবার খেয়ে দিয়ে বেরোবে। আর এদিকে তাতান তো এখন স্নান টান করে পুজো দিয়ে দেবে, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। অনেকটা কুমড়ো এনেছে, তো কুমড়োটা না বেশি দিন রাখবো না, কারণ গরমকাল তো, যতই ফ্রিজে রাখি হেজে যাবে, বেশি দিন থাকবে না। তো দেখি কুমড়োটা কি করি। আজকে আপাতত উচ্ছে আর কুমড়ো ভাজবো। তো উচ্ছে কাটা হয়ে গেছে, আর তো তাতান স্নানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি ওকে বললাম স্নান করতে যাওয়ার আগে এই মৌসুম্বির রসটা খেয়ে নে। আজকে 3টে মৌসুম্বি দিয়েছি, কারণ আগের মৌসুম্বি ছিল প্লাস আবার নতুন মৌসুম্বি এনেছে, তো ভাবলাম আগেরটা দিয়ে শেষ করে ফেলি। আজকে তো সোমবার, নিচে সবাই নিরামিষ খায়, মাছ দেওয়া যাবে না, তার জন্য না ইন্দ্র নিজের জন্যই 2 পিস অল্প করে মাছ কিনে নিয়ে এসছে। আমিও বলেছি আমি এই গরমে মাছ টাছ খাবো না, এমনিই বড় মাছ ভালো লাগে না, তার মধ্যে খাবো না, আনলে তুমি তোমার মতো আনো। তো ওর মতোই 2 পিস মাছ এনেছে, ওর মতোই 2 পিস মাছ। বললো আলু দিতে হবে না, আলু ছাড়াই এই যে এরকম একটু কালিয়া টাইপের করে দিয়েছি। আর গতকালকে লাউ ডাল ছিল, আর উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আর পটল ভাজা। তো এই হচ্ছে আজকের আমার দুপুরের রান্নাবান্না সেরে গ্যাসের জায়গা পরিষ্কার করে এই এখন কাঁচা ধোয়া করে স্নান করে বেরোবো। তাতান তো পুজো দিয়েই দিয়েছে, তো স্নান করে এসে খেতে বসবো। তাতানকে বললাম তুই খেয়ে নে, ওর বাবার খাওয়া হয়ে গেছে। ও আর নাকি আজকে খিদেই পাচ্ছে না, কি বলবো। ও সকালবেলা কিন্তু আমরা যে ব্রেকফাস্ট করেছি বলা হয়নি, গতকালকের যে ঘুগনি ছিল না, সেই ঘুগনি দিয়েই রুটি খেয়েছি, আমিও খেয়েছি, তাতানও খেয়েছে। তো ওর নাকি এখনও খিদেই পাচ্ছে না, খাবো না বলছে, খাবো না কিছুতে। এখন জানি না গরমের জন্য নাকি কি প্রবলেম, নাকি ইচ্ছা করছে না, খাবে না, নাকি আমাকে দিয়ে খাওয়ানোর প্ল্যান ছিল, জানি না। লাস্ট টাইম বললাম ঠিক আছে তাহলে আমি খাইয়ে দিচ্ছি, অনেক বেলা হয়ে যাচ্ছে, বলে তাহলে দাও। তো এখন ওকে খাইয়ে দিচ্ছি, ওকে খাইয়ে আমি। চায়ের নেশা এমনিই খুব একটা নেই সন্ধ্যেবেলা, তার মধ্যে এখন যা গরম পড়েছে, এখন পুরোপুরি চা সন্ধ্যেবেলা জীবন থেকে বাতিল হয়ে গেছে। ওই সকালবেলা একবারই চা, ব্যাস। যাই হোক, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, একটু বসে বসে মোবাইল দেখছিলাম। তাতানো আজকে ঘুমিয়ে পড়েছে আমার পাশে, অন্যদিন ও ঘুমায় না, আজকে ও ঘুমিয়ে পড়েছে। তো এই এখন একটু কেক নিয়ে বসলাম, কেক সবাইকে ভাগযোগ করে দেওয়া হয়ে গেছে, নিচে দিয়েছি, আর একটু কালকে দেবো পূজাকে, ও রাখলাম। ইন্দ্র খেয়ে নিয়েছে, ও তো খেয়েইছে। আর এই যে আমি কালকে আর খাইনি, যেন আজকে খেলাম, মানে খাবো এখন। চলে এসেছি রাতের রান্নাবান্নায়, আর এই সন্ধ্যের পর তো মারাত্মক আরও বেশি গরম লাগে, কি বলবো। তো জানি না, আজকে তো শুনছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো দেখা যাক। তো আগের দিন ভেন্ডি এনেছিল, কয়েকটা ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম ভাতে, আর আজকে ইন্দ্র বলল ভেন্ডি আলু ভাজা করো, রুটি করো, আর দুধ। তো তাতানকে দেখি দোকানে পাঠাবো, একটু দুধ, ডিম, আর একটা কি আনতে বললো, ও বেসন। তো বেসন নিয়ে মনে পড়লো, আজকে আমাদের ইন্দ্রবাবু বলেছে কি একটু বেসনের লাড্ডু করো। তো আজকে না, গত 6-7 মাস 8 মাস ধরে আমাকে বলে যাচ্ছে বেসনের লাড্ডু করো। এখন দূর, বেসনের লাড্ডুতে না আমার এত লাগে, প্রচণ্ড ঘি লাগে। ওই অত ঘি দিতে না আমার হেভি গায়ে লাগে। খেতে তো ভালো লাগেই, কিন্তু প্রচণ্ড ঘি লাগে, প্রচুর ঘি লাগে। কথাতেই আছে দেশি ঘি কা বেসনের লাড্ডু, বেসন কা লাড্ডু। তো
ওই জন্য না আমার করতে ইচ্ছা করে না, কিন্তু ও আবার প্রচণ্ড ভালোবাসে। আমি বললাম দোকানেও তো কিনতে পাওয়া যায়, বলে দোকানের টানা তোমার হাতেরটা খাবো, ভালো লাগে। আমি বেসনের লাড্ডু এই নিয়ে 2-3 বার করেছি। তো অনেক মাস ধরে আমাকে বলে যাচ্ছে, সেদিনকে তাতানো ওর বাবার সাপোর্টে বললো, হ্যাঁ মা বাবাই অনেকদিন ধরে বলে যাচ্ছে তুমি করছো না, বাবাইকে ধ্যানই দাও না। বলছে ওরে বাবা। আজকে আবার ইন্দ্র একটু সেন্টিমেন্টাল আমাকে সুড়সুড়ি দিল, বললো হ্যাঁ আমি চাইছি তো খেতে, তাই জন্য হচ্ছে না, আজকে মেয়ে চাইলে কিংবা তোমার ইচ্ছা হলে ঠিক হয়ে যেত। বললো আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। মনে মনে ভেবেছি ঠিক আছে, আজকে আমি যতই রাত হোক যতই কষ্ট হোক আমি বেসনের লাড্ডু করেই ছাড়বো। কিন্তু ব্যাপারটা হলো, ভেবেছিলাম কি রান্নাবান্নাটা সেরে তারপরে বেসনের লাড্ডু করব। তো এদিকে রান্না করতে করতেই হঠাৎ করে দমকা হাওয়া দিয়ে পুরো ঝড়, মানে কাকে বলে বিশাল ঝড় হলো কিছুক্ষণের জন্য। রান্নাঘরের তো একটা জানলা আমার বন্ধই থাকে রান্না করি বলে, আর একটা পাটনা খোলা থাকে, সেটা হুক দিয়ে আটকানো থাকে, কিন্তু দাম করে বাড়ি খেলো, মানে কিরকম বিধিকিস্ত্রি ব্যাপার। তাতানকে বললাম শিগগিরই বারান্দা জামা কাপড়গুলো আছে তোল, ঘরের সমস্ত জানলা দরজাগুলো দিলাম। অন্য সময় না দিলেও হয়, কিন্তু আজকে দিতেই হলো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, সমস্ত ধুলোবালি ঘরে ঢুকতো। তো সেই সব করতে করতে আর ওদিকে ইন্দ্র হাওয়া বাতাস ডেকে না ঘরে ঢুকে পড়েছে। ঘরে ঢুকে বলছে আমার খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দাও। তো আজকে না আমাদের তাড়াতাড়ি 10টার মধ্যে, আমাদের দিকে আমার রান্নাও হয়ে গেছিলো, ভেন্ডি আলু ভাজা হয়ে গেছিলো, আটা মাখাও হয়ে গেছিলো। তো আসার সঙ্গে সঙ্গে গরম গরম রুটি করে ওকে যখন দিলাম আমরা সবাই খেয়ে নিয়েছি। তো ইন্দ্রবাবুর একটু মনটা খারাপ হয়ে গেছিলো, বলছে লাড্ডু করো নি। আমি বলছি না সময় পাইনি, তুমি তো তাড়াতাড়ি চলে এলে আজকে। তো দেখলাম কিছু বললো না, বলছে আশা করেছিলাম। তো আমার নিজের কাছেও খারাপ লাগলো যে আশা করেছিল বেচারা, আমি তো ভেবেছিলাম পরে করবো, আরও রাত করে আসে। তো এই জন্য না ও শুয়ে পড়েছে খেয়ে দে, ও খাওয়া মানেই শোয়া চাই। তো আমি ভাবলাম না তাহলে এখন বেশি রাত তো হয়নি, এমনিতেও তো আমার শুতে সেই আমি 1টা 1:30 2টো বাজিয়েই দিই, তার থেকে এটা করি। দুপুরেও ঘুমিয়েছি, টায়ার্ড লাগছে না, তাই জন্য বেসনের লাড্ডু সব খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরেই এখন কানারাত্রে আমি লাড্ডু বসালাম। তো প্রথমে না লাড্ডু করতে গেলে চিনি শিরা করতে হয়, শিরা বলতে একটু চিনির ভুরা না তাগার বলে, ওটা বানাতে হয়। তো তার জন্য 1 কাপ মতো চিনি দিয়েছি, আর 1 কাপের থেকে খানিকটা কম জল দিয়েছি। জল দিয়ে হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াতে হবে। যখন দেখবে এরকম ফেনা ফেনা একটা ব্যাপার এসছে, তখন আমি 1 চামচ ঘি দিয়ে গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। যদি এই সময় গ্যাস বন্ধ না করি তাহলে কি হবে, এই ফেনা ভাবটা কেটে গিয়ে সাদাটা থাকবে না, একটা কালার চলে আসবে, আর শিরাটা পুড়ে যাবে, লাল লাল হয়ে যাবে, সাদা ব্যাপারটা থাকবে না। তো যেই ফেনা ব্যাপারটা আসবে তখনই গ্যাস বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়েও গ্যাস বন্ধ অবস্থায় কন্টিনিউ কিন্তু এরকম নাড়াতে হবে, বেশ খানিকক্ষণ নাড়াতে এরকম চিনিটা এরকম দলা পেকে যাবে, জমে যাবে, সাদা একটা ব্যাপার হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে ঝুড়ো ব্যাপারটা হবে, মানে যত ঠান্ডা হবে তত এরকম চেঞ্জ হতে থাকবে। আর এরকম খুন্তি দিয়ে এরকম চেপে যদি দলা পেকে যায় আর কি, চেপে দিতে হবে। তবে হ্যাঁ কন্টিনিউ কিন্তু এটা করতে হবে, না হলে দলা পেকে যাবে। আর গ্যাস কিন্তু বন্ধ আছে। তো এই দেখো আগের থেকে দেখেছো চিনির পরিমাণটা কত বেড়ে গেছে, মানে যত ঠান্ডা হবে তত এরকম বাড়বে। আর এরকম খুন্তি দিয়ে আমি চেপে দিচ্ছি। এই দেখো চিনির একটা গুঁড়ো ওই ভুরা বলে আর কি, সেটা তৈরি হয়ে গেল। বেসনের লাড্ডু কিন্তু চিনির গুঁড়ো ডাস্ট করলে হবে না, তাহলে দানা ব্যাপারটা থাকবে না। দানাদার ব্যাপারটা আনতে গেলে এরকম করতে হবে। তো যাই হোক চিনির ওটা রেডি, আলাদা প্লেটে ঢেলে নিলাম। আর ওই কড়াইতেই আমি আবার একটু বেসন দিলাম, 2 কাপ মতো বেসন দিয়েছি। 1 কাপ চিনিতে 2 কাপ বেসনের করব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে করে বেসনটা আমি 4-5 মিনিট কি 6 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো, মানে আগে একটু ড্রাই রোস্ট করে নেবো আর কি বেসনটা। তারপরে হচ্ছে আসল খেলা, পরপর ঘি দিতেই হবে। আমি জানি 2 কাপ বেসন দিয়েছি মানে আমার 1 কাপের মতো ঘি লাগবেই, কিন্তু ওই যে পুরো 1 কাপ ঘি ঢালতে আমার কেমন লাগে, গা কচকচ করে। তার জন্য হচ্ছে কি না আজকে আমি চামচ দিয়ে অল্প করে দিই, একবারে দেবো না। তো প্রথমে 4 চামচ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করেছি, দেখলাম একদম শুকিয়ে যাচ্ছে। সেটা আমি জানতাম শুকিয়ে যাবে, বেসন প্রচণ্ড ঘি খেয়ে নেবে। আবার 4 চামচ দিয়েছি, মানে 8 চামচ হলো, তাতেও দেখলাম শুকিয়ে যাচ্ছে, শুকনো, মানে বেসন আরও ঘি চাইছে আর কি। তারপরে আবার 3 চামচ দিয়েছি, 3 চামচ করে 2 বার দিয়েছি, আবার 2 চামচ করে 2-3 বার দিয়েছি, মানে ওই যা দিয়েছি ওই গড়ে পড়তে গিয়ে 1 কাপের মতোই দাঁড়িয়েছে। তো আর কি, এই ঘি এখন বেসনকে খাওয়াতে হবে, খাইয়ে। আর গ্যাস কিন্তু কমানো আছে, কন্টিনিউ এরকম বেসনটা আগে তো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর ঘি দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এরকম বারে নাড়াচাড়া করতেই হবে, যতক্ষণ না একটা বোঝা যাবে যে একটা সফট ব্যাপার, একটা ভেজা ব্যাপার একটা এসছে। না হলে যতক্ষণ অবধি বেসনটা এরকম শুকনো থাকবে ততক্ষণ পর্যন্ত ঘি দিতেই হবে। আর বেসনের লাড্ডুতে ঘি লাগবে এটা জানা কথাই, স্বাভাবিক, প্রচুর ঘি লাগে।
তো এই তো এখন কন্টিনিউ ঘি অল্প অল্প করে দেবো, তবে হ্যাঁ একবারে দেবো না। একবার আমি বেসনের লাড্ডু করেছিলাম মনে আছে, একবারে আমি 1 কাপ ঢেলে দিয়েছিলাম, সেটা আবার বেশি হয়ে গেছে। তো বেশি ঘি হলেও কিন্তু লাড্ডু ঠিকঠাক মতো পাক দেবে না, কাজে ঘিয়ের পরিমাণটা যেন ঠিকঠাক হয়। তো তার জন্য একদম বেটার আইডিয়া যে এরকম অল্প 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 করে বারবার দেওয়া। যখনই দেখবে এরকম শুকনো শুকনো লাগছে তখনই আবার 2-3 চামচ ঘি দিতে হবে। তারপরের দিকে বোঝাই যাবে যে এইবার আর ঘি লাগবে না, কারণ একটা নরম নরম একটা ব্যাপার চলে আসবে। তো আশা করি এটাই লাস্ট ঘি, আর দিতে লাগবে না। এটা দেওয়ার পরেই বোঝা যাবে যে বেসনটা একদম ভিজে গেল, একদম নরম হয়ে গেল, আর বেসনের ঘি দরকার নেই। ও হ্যাঁ, আরও 2 চামচ দিতে হয়েছে। তাতান আমাকে বলছে তুমি এখন কি করবে, তোমার এখন কতক্ষণ দেরি? আমি বলছি আমার দেরি আছে, আমি এখন বেসনের লাড্ডু করবো। বলছে তুমি এখন এত রাত্রে বেসনের লাড্ডু করবে? আমি বলছি হ্যাঁ। বলে কেন? এদিকে ইন্দ্র জানে না। ও যদি জানতো, মানে ওর সামনে আমি করিনি, ও যদি ওর সামনে করতাম ও আমাকে আটকাতো, বলতো না এত রাত্রে করতে হবে না। কিন্তু আমি ভেবেছিলাম আজকেই করবো, আর এমনিতেও বেসনের লাড্ডু যখন তখন করে খাওয়া যায় না, ঠান্ডা করে পরের দিনই খেতে হয়। তো ভেবেছিলাম ওকে সকালবেলা সারপ্রাইজ দেবো, এই দেখো বেসনের লাড্ডু করে রেখেছি। তখনই বলবে এই বাবা কখন করলে? তো যাই হোক, আমি যেহেতু পরের দিন আমি ভিডিওটা মানে ভয়েস ওভার দিচ্ছি, তো সেম আমার সাথে ওরকমই হয়েছে। সকালবেলা উঠে কিন্তু অবাক হয়ে গেছে লাড্ডু দেখে, বলছি বাবা তুমি কখন করলে? আমি বলছি হ্যাঁ করেছি। তো ও জায়গা থাকা অবস্থা আমি করতেও পারিনি, আমার হাতে সময় ছিল, বসিয়ে দিলে বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমি জানি তখন আমাকে বাধা দেবে, কিছুতেই করতে দেবে না। এই জন্য অপেক্ষায় ছিলাম ও কতক্ষণে যাবে, গিয়ে শোবে। যেই ও ঘরে ঢুকে পড়েছে তারপরে আমি করা শুরু করেছি। যাই হোক, বেসনের ঘিয়ের ঝামেলা মিটে গেছে, নামিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। ঠান্ডা হয়েছে, কিন্তু ঠান্ডা না হয়ে যদি এই চিনির ভুড়াটা বেসনের মধ্যে দিই, তাহলে কষ্ট করে যে দানাদার চিনিটা বানিয়েছি সেটা একদম মেল্ট হয়ে গিয়ে সে নরমই হয়ে যাবে। কাজেই গরম গরম বেসন থাকা অবস্থায় দেওয়া যাবে না। বেসন পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে চিনিটা দিতে হবে, তাহলে দানাদার ব্যাপারটা থাকবে। তো হয়ে গেল, পুরো চিনির গুঁড়ো দিয়ে পুরো বেসনটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম অল্প অল্প করে। এইবার বেসনের লাড্ডু পাকাবো। তবে হ্যাঁ, এই সময় একদমই নরম থাকে, তো ওপরটা গাটা দেখলে পুরো মসৃণ লাগে, পরে কিন্তু ঠিকঠাক হয়ে যায়। আর দেখো, আমি তো আর পারফেক্ট দোকানের মতো করতে পারবো না, ঘরোয়া টাইপের যেটা হয় সেটাই ইন্দ্র ভালোবাসে খেতে, সেটাই করি। দোকানে যেরকম একদম দানাদার চিনির সাদা সাদা গুঁড়ো দেখলে বোঝা যায়, সেই ব্যাপারটা হয়তো না আসলেও কিন্তু ভালো লাগে খেতে। তো এখন এইভাবে পাকিয়ে রেখে দেবো নরম। এখন নরম অবস্থায় খাওয়া যাবে না, পুরো সারা রাত থাকবে, তাহলে গিয়ে লাড্ডুটা একটু শক্ত হবে। অনেকক্ষণ লাগে সময় লাগে আর কি শক্ত হতে। তো এই তো, তাতানও অলরেডি ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ জেগেছিল, বলছে না আমিও তোমার সাথে জেগে থাকবো, যেহেতু দুপুরে ঘুমিয়েছিল তো তাই জন্য। আল্লাহ না তুইও শুয়ে পড়, তো সকালে পড়া আছে। তারপর ও শুয়ে পড়েছে, আমি এই একা একা। এখন প্রায় রাত 1টা বাজে। আমি রাত 1টার সময় এই বেসনের লাড্ডু বানিয়ে গ্যাসের জায়গা পরিষ্কার করে টেবিলের ওপর রেখে টেবিল পরিষ্কার করে, কিন্তু হ্যাঁ বেশ ভালো বৃষ্টি হয়েছে, আর গরমটা খানিকটা কম লাগছে। পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে বলবো না, আগের থেকে খানিকটা গরমটা কমেছে। তবে হ্যাঁ, আজকে গা ধুতে লাগবে না, এতেই যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করলাম, একটু ঘামিনি, তো একটু ভালো হয়েছে বৃষ্টিটা হওয়াতে। আর তোমাদের দেখালামই, এখন বাজে 1টা 2। তো লাড্ডু কমপ্লিট করলাম, এবার ফ্রেশ হয়ে শুতে যাব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।